শুরু করছে আজ নতুন পর্ব। প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমায় যে ঘটনা লিখে বাড়িয়েছে সে আসানসোলের একটা ছেলে। তো সে যেরকমভাবে লিখে বাড়িয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম কল্যাণ, আমার বাড়ি আসানসোলে। যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা আমাদের সাথেই ঘটে গেছে আজ থেকে বহু বছর আগে, প্রায় 4-5 বছর আগের ঘটনা আর কি। তো সেই সময় আমি সেকেন্ড ইয়ারে পড়তাম। তো বিষয়টা এরকম যে আমার বাবা, তিনি একজন জুট মিলে কাজ করেন, সরকারি জুট মিল, এবং তার র্যাঙ্ক অনেকটা হাই, মানে ভাই বেশ উঁচু পদস্থ একজন কর্মচারী তিনি। এবার যারা উঁচু পদস্থ কর্মচারী, তো তাদেরকে কোয়ার্টার দেওয়া হয়। এবার প্রথমে আমরা যে কোয়ার্টারে থাকতাম আর কি, ছোটো থেকে আমি যে কোয়ার্টারে থাকতাম সেই কোয়ার্টারে আমরা 3 তলায় থাকতাম। 4 তলা বিল্ডিং, সেখানে আমরা 3 তলায় থাকতাম। এবার মায়ের একটা ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এক সময়। তো তারপর থেকে মা অত সচ্ছলভাবে হাঁটতে পারতো না, এবং তার হাঁটুতে 2-3 দিন পর পরই ব্যথা চাগার দিত। এবার সেই সময় বাবা ঠিক করে যে তার যে আমাদের যে কোয়ার্টার ছিল আর কি, 3 তলায় যেটা ছিলাম আমরা, সেটা চেঞ্জ করবে। তো সেই জন্য আমার বাবা যথারীতি তার অফিসে একটা দরখাস্ত লেখে যে পরিবারের কারণে আমাকে কোয়ার্টার চেঞ্জ করা হোক। তো যেহেতু বাবা একজন উচ্চপদস্থ কর্মচারী, সেই জন্য বাবাকে অবভিয়াসলি প্রায়োরিটি দিয়েছিল। সেই সময় তাকে 3টে অপশান দেওয়া হয়েছিল। একটা প্রথম অপশান যেটা হচ্ছে যেখানে বেশ উচ্চপদস্থ কর্মচারীরাই থাকে আর কি, সেটাও ছিল কিন্তু 3 তলায়। ওটাও ছিল 4 তলা বিল্ডিং। প্রথম 2টো তলা, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে ছিল একদম পুরো ভর্তি, কোনো রুম সেখানে ছিল না। থার্ড ফ্লোরেই আমাদেরকে দিয়েছিল, এবং সেখানে আমার বাবা রাজি হয়নি প্রথমে অপশানটা, কারণ সেই একই ব্যাপারটা হয়ে যেত। কারণ আর তখনকার দিনে আসানসোলে সরকারি কর্মচারী, সরকারি যে কোয়ার্টার, সেখানে তো আর লিফটের কোনো ব্যবস্থা ছিল না, সিঁড়ি দিয়ে ওঠা নামা তো মায়ের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য প্রথম অপশানটা বাদ দিয়ে দেয় বাবা। সেকেন্ড অপশান দিয়েছিল একটা বাড়ি আর কি, সেটা ছিল মানে পাশাপাশি 3-4টে আর কি বাড়ি। এবার এক একটা বাড়িতে 2টো করে রুম, 2 রুম করে বাড়ি। এবার বাড়িগুলো সামনের দিকটা বেশ ভালোই ছিল, কিন্তু পেছন দিকটা একদম পুরো একটা ডোবা ছিল, ভালো বড় ডোবা। সেই ডোবার একদম পুরো পেছনে, মানে সারাক্ষণ ওখানে গন্ধ আসতো আর কি, আর সেটাকে পরিষ্কার করারও কোনো নামগন্ধ কেউ পরিষ্কার করতো না আর কি। তো ওই অপশানটাও বাদ দেয়। 3 নম্বর একটা অপশান দেয়, ওটা ছিল একটু ভেতরের দিকে। এই যে কোয়ার্টারগুলো বললাম এগুলো ছিল একদম রাস্তার ওপরে, কিন্তু এই যে লাস্টের যে অপশান, এটা ছিল একটু ভেতরের দিকে, রাস্তা থেকে, মেন রোড থেকে একটু ভেতরের দিকে। ওটা ছিল একটাই রুম, একটাই বাড়ি আর কি। বাড়িটার 2টো রুম ছিল মুখোমুখি। এবং যখন বাবা খোঁজ খবর নেয় আর কি বাড়িটার বিষয়, জানতে পারে 23 বছর নাকি বাড়িতে কেউ ছিল না। 23 বছর ধরে বাড়িতে কেউ নেই আর কি। 23 বছর আগে একজন ছিল, যে কিনা 4-5 মাস থাকার পরে চলে গেছে আর কি। তারও আগের থেকে, আরও অনেক আগের থেকে নাকি বাড়িটা বন্ধ। এবার বাবা দেখতে যায়। বাড়িটা বর্ণনা এরকম যে একটা একতলাই বাড়ি আর কি, মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে একটা প্যাসেজ রয়েছে, লম্বা প্যাসেজ, তার দুদিকে 2টো রুম, মুখোমুখি 2টো রুম। এবার ডান দিকের যে রুমটা, সেই রুমটা আমাদের দেওয়া হয়েছিল। এবার সেই রুমে ঢুকে দরজা দিয়ে ঢুকতেই একটা মাঝারি সাইজের একটা হল রুম, মানে ডাইনিং রুম আর কি। তার ডান দিকে, ওই হল রুমের ডান দিকেই 2টো রুম পাশাপাশি, এবং যে রুমটা একটু কোণার দিকে, সেই রুমটা একদম মুখোমুখি হচ্ছে একটা বাথরুম, এবং বাথরুমের 3-4 পা দূরেই হচ্ছে রান্নাঘর। এই হচ্ছে ঘরের অবস্থা, মানে ঘরের বর্ণনা। 2 রুম, বাথরুম, এটা হচ্ছে ঘরের বর্ণনা ছিল। আর যখন জিজ্ঞেস করা হয় যে বাদিকের রুমটা কি অবস্থা, সেটা বলে সেমই, 2টো রুম সেম, কিন্তু মুখোমুখি আর কি। তো ওই রুমটা আমাদেরকে দেয়নি, আমাদের ওই মেন এন্ট্রান্স থেকে ঢুকে ডান দিকের রুমটাই দিয়েছিল। তো আমরা 2 দিনের মধ্যে আমরা শিফট হয়ে যাই। তো শিফট হওয়ার পরে, যেদিনকে আমরা শিফট হচ্ছে আর কি, সেদিনকে মা আমাকে বলে, এবার প্রথমে বলে রাখি মায়ের কথাটা, মা একটু ভূত প্রেত, বাস্তুতন্ত্র এইসব একটু বিশ্বাস করে। কেন করে? কেননা আমার যে দিদা, তার ছোট বোন, মানে আমার মায়ের মাসি আর কি, তিনি কিন্তু এইসব ভূত প্রেত এদেরকে দেখতে পায়, বা এদের সাথে কমিউনিকেট করতে পারে, কথা বলতে পারে। তিনি কিন্তু কোনো তান্ত্রিক নয়, তিনি দেখতে পায়, তাদের সাথে কথা বলতে পারে, এবং তাদের কি সমস্যা সেগুলো সে শুনতে পারে, তাদের সাথে কমিউনিকেট করে, এবং সেটাকে
সলভ করার চেষ্টা করে। সে অনেক বাড়িতে গেছে যেখানে গিয়ে সে জাস্ট নর্মাল কথাবার্তা বলেই কিন্তু বিষয়টাকে সামলে দিয়েছে। মানে যদি কিছু হাইফাই না হয় তাহলে সে সামলাতে পারে আর কি, কিন্তু সে কোনো কিন্তু তান্ত্রিক নয়। তান্ত্রিকরা যেরকম করতে পারে সেগুলো সে করতে পারে না, জাস্ট নর্মাল কথাবার্তা বলতে পারে আর কমিউনিকেট করে। এইবার সেই জন্য সে ছোটোবেলা থেকে এইসব দেখে আসছে, এবং সেজন্য মা এইসব ভূত প্রেত বাস্তুতন্ত্র এসব বিশ্বাস করে। তো আমাদের বাড়িতে একটা গণেশের মূর্তি রয়েছে পিতলের, খুব মা খুব সেটাকে আদর যত্ন করে আর কি, খুব মানে আর কি সেই গণেশকে। তো সেই জন্য আমার মা আমাকে বলে, যেদিনকে আমরা শিফট হচ্ছে আর বাড়িতে ঢুকছি আর কি, যে গণেশের যে মূর্তি সেটাকে আমাকে নিয়ে প্রথমে আমি যেন প্রথমে ঢুকি। তা আমি কথা মতো তাই করলাম, গণেশকে হাতে নিয়ে প্রথমে আমি সে বাড়িতে ঢুকলাম, তারপরে কিন্তু সব জিনিসপত্র ঢুকেছিল। তো তারপরে সব কিছু ঠিকঠাক করা হয়, সেট করা হয়। এইবার প্রথম 1 থেকে 1.5 সপ্তাহ আমি সব কিছু ঠিক ছিল, নর্মাল ছিল একদম, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে আমি কলেজে পড়তাম সেই সময়, সেকেন্ড ইয়ারে। তো আমি রাত্রির করেই ঘুমাতাম, আমি তো পড়াশোনা করতাম রাতেই, তার সাথে একটু কলেজে বন্ধুদের সাথে কথাবার্তা, গেম খেলা, ভিডিও দেখা এইসব আমি করতাম আর কি রাতেই। আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30-2 বেজে যেত। তো একদিনকে কি হয়, আমি শুনতে পাই যে একটা দরজায় কেউ যেন নক করছে। এই জিনিসটা হয়েছিল যেদিনকে আমরা সব সেট হয়ে গেছিলো আর কি বাড়িতে, তার থেকে ঠিক 2 দিন পরেই। এবার আমি যেদিনকে প্রথমে এই আওয়াজটা শুনেছিলাম আর কি, আমি ভেবেছিলাম হয়তো পাশের বাড়িতে কেউ নক করছে বা কিছু, কেননা আওয়াজটা একদমই মৃদু একটা শব্দ, মানে কেউ বুঝতেই পারবে না যে সেটা আমাদের বাড়িতে হচ্ছে। নিজের বাড়িতে যদি কেউ নক করে সেটা তো একটা ভালোই জোরে আওয়াজ আসবে, কিন্তু সেটা কিন্তু একদমই মৃদু, মনে হচ্ছে অনেক দূর থেকে শব্দটা ভেসে আসছে। তো একদিনকে 3 দিন 4 দিন আমি কন্টিনিউয়াস শোনার পরে একদিনকে আমি যখন রাতেরবেলায় বাথরুমে উঠি, আমি শুনতে পাই যে শব্দটা কিন্তু আমাদের দরজা থেকেই আসছে, মানে আমাদের ঘরেই কেউ নক করছে। এবার রাতের বেলা আমি সেজন্য দরজা খুলিনি, দেখিও নি কে। তো পরদিন সকালবেলা আমি যখন আমার মাকে বলি বিষয়টা, মা কিন্তু অতটা বিশেষ পাত্তা দেয়নি, ঠিক আছে। এরপরে মা একদিনকে শুনতে পায় যে এরকম একটা শব্দ। মাও একদিনকে রাতেরবেলা ওঠে এবং শুনতে পায় এই শব্দটা। এবার এই শব্দটা কিন্তু প্রত্যেক দিন ওই 12:30টার পর থেকে শুরু হতো, একদম অনেকক্ষণ সময় ধরে এই নকিংয়ের শব্দটা হতো আর কি। কোনো শব্দ না, জাস্ট নক করছে দরজায়, এরকম এইটুকুনি শব্দ আর কিছুই না। মা একদিন শুনতে পায়, মা কিন্তু বাবাকে বলে, বাবা এইসব বিশ্বাস করে না, বাবা একদমই কথাটাকে উড়িয়ে দেয় হাসির ছলে। এবার বাবা যেহেতু উচ্চ অবস্থা একজন কর্মচারী, তো বাবার বিষয়টা কি, প্রত্যেক মাসে একবার করে তাকে রাতের বেলায় ওই যে জুট মিলের যে কারখানা সেখানে যেতে হয়, এটা দেখার জন্যে যে কর্মচারীরা সব ঠিকঠাক কাজ করেছে কিনা, বা তারা কিছু কারখানার সব জিনিসপত্র নিজেদের মধ্যে মানে বিলিয়ে দিচ্ছে কিনা বা চুরি করে নিচ্ছে কিনা, এইসব দেখার জন্যে তাকে এবং তার সাথে আরও 1-2জনকে পাঠানো হতো। প্রত্যেক মাসে একবার করে হতো এটা, কিন্তু কেউ জানতো না কিন্তু যে কবে আসবে। তো ওই বাড়িতে ঢোকার পরে একদিনকে ওই প্রথমবারই বাবার এরকম ডিউটি পড়ে রাতের বেলায়। বাবা সেদিনকে যাবে, টাইমিং ছিল, বাবার যাওয়ার টাইমিং ছিল ওই 2টোর সময়। তো বাবা 2টোর সময় বেরিয়ে, আমি জেগেছিলাম তো আমাকেই বলে আর কি, মা তো ঘুমোচ্ছে, মাকে ডাকেনি, আমাকে বলে বেরিয়ে চলে যায়। এবার বাবা নিজে দরজাটা খোলে, দরজা থেকে বেরোয়। পরের দিনকে যখন বাবা ফিরে আসে, বাবা বলছে সেও নাকি আগের দিন রাত্রেবেলা যখন দরজা খুলে বেরোচ্ছে সেই সময় সে নকিংয়ের শব্দটা শুনতে পেয়েছে। তো মোট কথা আমাদের তিনজনই কিন্তু আমাদের ঘরের দরজায় কেউ যে নক করছে রাতের বেলা সেটা কিন্তু শুনতে পাচ্ছে। এইবার একদিনকে কি হয়, এই যেদিনকে বাবা শুনতে পেয়েছে, দরজা খুলে বাইরে বেরিয়েছে, তারপরে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। আমি একদিনকে রাতের বেলা বাথরুমে উঠি, সময় তখন 1:30 বাজে, উঠে আমি বাথরুমে গেছি। এবার ওই বাথরুমের সোজাসুজি যে ঘরটা, সেই ঘরটা নিয়েছিল বাবা মা, এবং তার পাশে ঘরটা নিয়েছিলাম আমি। ওই আমি বাথরুমের সামনে গিয়ে দেখছি বাথরুমের ভেতরে থেকে কিন্তু লাইটটা বন্ধ, কিন্তু ভেতরে কেউ রয়েছে, কেমন দরজায় আমি ধাক্কাচ্ছি, দরজায় ভেতর থেকে বন্ধ আর কি। আমি ভাবলাম হয়তো কেউ রয়েছে, বাবা মা কেউ রয়েছে, তা আমি নক না করে আমি ফিরে আসি।
3 মিনিট 4 মিনিট পরে আবার আমি যখন যাই বাথরুমে, দেখলাম তখনও কিন্তু দরজাটা বন্ধ। আবার আমি ফিরে আসি। তারপরে আমি গেলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে গিয়েও সেম অবস্থা, লাইট বন্ধ ভেতর থেকে, কিন্তু ভেতরে কেউ রয়েছে, দরজাটা বন্ধ। আমি তখন দাঁড়ালাম। দাঁড়ানোর পরে 1 মিনিটের মধ্যে দরজাটা খুললো ভেতর থেকে, এবং ভেতর থেকে মা বেরিয়ে এলো, আমার নিজের মা। আমি দেখলাম মা বেরোনোর পরে তার মুখের মধ্যে কিন্তু কোনো এক্সপ্রেশন নেই। আমি মাকে জিজ্ঞেস করলাম যে এত রাতে কী করছো এখানে বাথরুমে, এতক্ষণ ধরে লাইট জ্বালাওনি ভেতরে? মায়ের মধ্যে কোনো কিন্তু এক্সপ্রেশন ছিল না, এবং আমি যে কথাটা বললাম সেই কথাটাকেও মা কিন্তু পাত্তা দিল না, আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে এসে চলে গেল। যাই হোক, আমি ভাবলাম হয়তো ঘুমের ঘরে রয়েছে, ওই জন্য কিছু শুনতে পাচ্ছে না। তো আমি নিজের বাথরুমে গেলাম, কাজবাজ করলাম, করে এসে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিনকে আমি সেম জিনিস আবার আমি ঢুকলাম। আমি মানে সেদিনকে আর দাঁড়াতে হয়নি, আমি রাতেরবেলা গেলাম বাথরুমের সামনে, গিয়ে দেখছি আবার দরজাটা বন্ধ, কিন্তু 1 মিনিটের মধ্যে আবার মা বেরিয়ে এলো। আমি তখন মাকে বললাম যে তুমি রাতেরবেলা এরকম অন্ধকারে বাথরুমে আসছো, লাইটটা জ্বালাতে পারো না কেন? লাইট জ্বালালে তো অন্ধকারে কোথাও গুঁতো কাটা খাবে, পায়ে তো আবার লাগবে। এত কিছু আমি বললাম, কিন্তু মায়ের মুখে কোনো এক্সপ্রেশন নেই। আবার সেম জিনিস, মা আমার পাশ কাটিয়ে চলে যায়। আমি দেখছি যে মায়ের চোখ খোলা, কিন্তু মাকে আমার কথা শুনতে পাচ্ছে না। এটা কি করে সম্ভব? মা বাথরুমে যাচ্ছে, যাই হোক টয়লেট বা যাই হোক কিছু করছে, তারপর বেরিয়ে আসছে, কিন্তু এত কিছু তো ঘুমের মধ্যে হতে পারে না, তাই না? আমি আবার নিজের কাজ করলাম, করে আবার বেরিয়ে এলাম। পরদিন সকালবেলায় আমি যখন মাকে বললাম যে তুমি রাতেরবেলা বাথরুমে যাও, লাইট কেন জ্বালাও না? লাইট জ্বালালে কী সমস্যা? কোথায় অন্ধকারে গুঁতো কাটা খাবে, পায়ে একেই ব্যথা রয়েছে, লাইট জ্বালিয়ে যাবে। মা যেন আকাশ থেকে পড়লো, মা একদম ভীষণই চমকে গেছে। বলছে আমি বাথরুমে কখন? আমি বললাম কেন, তুমি তো পরপর 2 দিন তোমাকে দেখলাম তুমি বাথরুমে গেছো, প্রথম দিন তো তুমি দরজাই খুলছিলে না, কতক্ষণ পরে দরজা খুললে, আর কালকে দেখলাম তুমি ওই দরজায় বাথরুম থেকে বেরিয়ে এলাম, তুমি কত কথা বললাম, তুমি কিছুই পাত্তা দিলে না, কী ব্যাপার? তুমি লাইটটা জ্বালাতে কী সমস্যা? এসব আমি অনেক কিছু বললাম, কিন্তু মা বলছে আমি রাতেরবেলা কেন যাব বাথরুমে? আমি তো একদম শোয়ার সময় বাথরুম হয়ে আসি, তারপর তো আমি আর কোথাও বাথরুমে উঠি না, আমার এক ঘুমে সকাল। এইসব আমাকে বলছে। আমি তুমি কি পাগল নাকি? আমি কি 2 দিন পর ভুল দেখলাম? তুমি হয়তো ঘুমের ঘরে গেছো, আমি তো ঘুমের ঘরে যাইনি। অনেক কথা বললাম, মা কথাটাকে এড়িয়ে গেল। মা বলছে সারাদিন মোবাইল ঘাটলে এইসবই হয়, এইসব যেগুলো মার আর কি বলে। এরপর কি হয়, সে যেদিনকে এইসব কথা হয় সকালবেলা, সেদিনকেই রাতেরবেলা আবার আমি দেখলাম মা, আমি বাথরুমে যাচ্ছি, মা বাথরুম থেকে বেরোচ্ছে। এবার কি করলাম, মাকে কোনো কথা না বলে নিজের মোবাইলটা আমার পকেটেই ছিল, পকেট বার করে মা যে বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে সেই ভিডিওটা আমি ক্যাপচার করি, ভিডিও করে নিই আর কি, যে পরের দিন সকালবেলা আমি দেখাবো। এরপর দেখি মা পাশ কাটিয়ে বেরিয়ে যায়, বা আমি বাথরুমে বেরিয়ে আসার পরে আমি 2 মিনিট 3 মিনিট পরে বেরিয়েছি। বেরোনোর পরে দেখছি মা তার নিজের ঘরে সামনে, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, মুখটা তার ভেতরের দিকে, মানে ঘরের ভেতর দিকে তার মুখ, এবং দরজার বাইরের দিকটা পিট করে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে ও মা, দাঁড়িয়েছো কেন রাতেরবেলা এরকম করে, ঘুমিয়ে পড়ে গিয়ে? মা কোনো সারা শব্দ দেয় না। ঠিক আছে, এরপরে যখন আমি আবার বললাম ও মা কী হলো, দাঁড়িয়ে আছো এরকম করে, একটু কাঁধে ধাক্কা দিয়ে বললাম, তখন মা আমার দিকে ঘুরে তাকালো, এবং আমি দেখলাম মায়ের মুখটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। মা যখন হাসে কোনো সময় কিন্তু তার গালে ভাঁজ পড়ে না, কিন্তু আমি দেখলাম গালে সেই সময় ভাঁজ পড়েছে। চোখগুলো একদম পুরো গোল গোল হয়ে যাচ্ছে, যেমন কার্টুনে হয়, কার্টুনদের চোখ বড় বড় গোল গোল চোখ, ঠিক সেরকম গোল গোল চোখ। এবং তার মুখটা যেন একটু, আমার মা ফর্সা, কিন্তু একটু বেশি ফর্সা লাগছিল সেই সময়। এবং তার যে হাসি, সে যে মুখটা বড় করে হাসছে, তার দাঁতের সঙ্গে সঙ্গে ওপরের পাটির যে মাড়ি, সে মাড়ি অবধি দেখা যাচ্ছে, এতটা চওড়া সে হাসি, এবং গালে ওরকম ভাঁজ পড়েছে। এরকম অদ্ভুত রকম লাগছিল সেই সময় মাকে, মানে আমার মনে হচ্ছিল না সেটা আমার মা। তো আমি বললাম কি হলো? তারপর কিন্তু মা নিজের থেকেই
মুখটা আবার ঘুরিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। আমি আবার ঘরের দিকে চলে আসি। আমি ঘরে এসে মানে শুয়ে শুয়ে ভাবছিলাম যে মা এরকম করে হাসছিল কেন আমার দিকে তাকিয়ে। মা যদি ঘুমের ঘোরে নাই থাকে, তাহলে যদি ঘুমের ঘরে থাকে আর কি, তাহলে তো মা হাসটার কথা নয়। যখন আমি কথাবার্তা বলি তাহলে মা পাত্তা দেয় না কেন, মা কথার উত্তর দেয় না কেন? তো যাই হোক, পরদিনকে আমি যখন মাকে আবার বলি কথাগুলো, মা আবার অস্বীকার করে এবং মা বলে যে এটা হতেই পারে না, আমি রাত্রেবেলা বিছানা থেকে উঠি না। তখন আমি যখন আমার মোবাইল থেকে সে ভিডিওটা দেখাতে যাব মাকে, আমি দেখছি ভিডিওটা চলছে কিন্তু সেখানে মা নেই। মানে আমি যখন ভিডিওটা ক্যাপচার করেছিলাম, মায়ের সঙ্গে সঙ্গে বাকি যেসব ঘরের যেসব জিনিসপত্র এসেছিল ভিডিওটার মধ্যে, সেই সব কিছু রয়েছে কিন্তু মা নেই। যেন মনে হচ্ছে আমি একটা শুধু ঘরের ভিডিও করেছি আর কি। আমি নিজেই দেখে অবাক। আমি মাকে দেখানোর আগে বলেছিলাম, দেখো তোমাকে ভিডিও করেছি। এই বলার পরে যখন আমি ভিডিওটা নিজে চালিয়ে একবার দেখি, আমি রাতেরবেলা ভিডিও করে আর দেখিনি, কিন্তু সকালবেলা যখন দেখি তখন দেখছি ওই সময়টা যে সেখানে মা নেই। মা বলছে কোথায় দেখা, আলাম না ছাড়ো বাদ দাও। আমি মাকে আর দেখাতেই পারলাম না। এরপরে সেদিনকে রাতেরবেলা আমি ঘুমালাম, আমি স্বপ্নে দেখছি যে আমি একটা ঘরের মধ্যে রয়েছি যেখানে লোকজন রয়েছে কিন্তু আমি কাউকেই চিনি না। আমি ঘর থেকে বেরোচ্ছি, দেখলাম বেরোনোর সময় ঘরের দরজার যে কোণা, সেই কোণায় একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে যার হাসিটা অবিকল আগের দিনের মায়ের মতো। এবং আমি ঘর থেকে বেরোলাম, বেরিয়ে আমি দোকানে গেলাম, একটা জিনিসপত্র কিনলাম। কেনার পরে আমি যখন আবার ফিরে আসছি, দেখছি দোকানের পাশে ওই মহিলাটা আবার দাঁড়িয়ে ওরকম করে হাসছে। আবার যখন আমি ঘরে এসে দরজা খুললাম, ঘরে ঢুকলাম আর কি, দেখলাম যে লোকজনগুলো ছিল তারা সবাই রয়েছে এবং তার সঙ্গে কিন্তু ওইখানে ওই মহিলারাও রয়েছে আর আমার দিকে তাকিয়ে ওরকম করে হাসছে ফ্যার ফ্যার করে। তারপরেই আমার মনে হয় যে আমার পুরো শরীরটা যেন কেউ, মানে হাত আর পাগুলো যেন কেউ মুচড়ে দিচ্ছে। আমি ঘুমাচ্ছিলাম আর কি, ঘুমিয়ে স্বপ্ন দেখছি, কিন্তু আমার যেন মনে হচ্ছে হাত আর পাগুলো কেউ যেন মুচড়ে দিচ্ছে। আমি মানে চোখটা খোলার চেষ্টা করছি কিন্তু আমি খুলতে পারছিলাম না, যেন মনে হচ্ছে আমার চোখটা কেউ বন্ধ করে দিয়েছে। আমি অনেক কষ্ট করে চোখটা যখন জোরে খুলি, আমি দেখলাম আমি নিজের বিছানায় শুয়ে রয়েছি এবং পুরো ঘর অন্ধকার। এবং যখন আমি আমার হাত পাগুলো নাড়াই, আমি দেখলাম আমার হাতের আর পায়ের জয়েন্টগুলো কিন্তু ব্যথা, মানে মোচড়ানোর পরে যেরকম ব্যথা হয় আর কি, ঠিক সেরকম ব্যথা আমার হাত আর পায়ে। কিন্তু আমি তো স্বপ্ন দেখছিলাম তাহলে, কিন্তু ওই যে মহিলা সেটা কে? আমি যে স্বপ্ন দেখলাম এই লোকজনই বা কে? কিন্তু বাড়িটা যে ছিল সে বাড়িটা কিন্তু আমাদের এই কোয়ার্টার, মানে যে কোয়ার্টারে আমরা রয়েছি আর কি, সেই কোয়ার্টার। সেদিনকে রাতে আমার ঘুম আসে না, তাও ভোরবেলায় ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠি যখন আমি সকালবেলায়, আমি দেখছি আমার হাতে আর পায়ে কেমন সব ফোসকা পড়ে গেছে, লাল 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 ফোসকা পড়ে আছে। মানে গরম জল ফেলে দিলে বা গরম ছ্যাঁকা লাগলে যেরকম হবে, ঠিক সেরকম পুরো গায়ে, হাতের, পায়ে, পুরো আমার বডিতে, পিঠে, মুখে, সর্বাঙ্গ লাল লাল ফোসকা পড়ে আছে। আমি চিল্লিয়ে মাকে ডাকি, মা নিজের কাজ ছেড়ে দৌড়ে আসে। মা দেখে অবাক, মা দেখছে আমার হাতে পায়ে এরকম লাল লাল ফোসকা। এবং আমি তো তখন নিজের মুখটা দেখতে পাচ্ছিলাম না যে মুখেও হয়েছে। আর মা যখন বলে তোর মুখেও তো হয়েছে, মা একটা আয়না দেয় আমাকে, আমি আমার মুখটা দেখে চিনতে পারছিলাম না। নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়ে গেছিলাম, এতটা বীভৎস লাগছিল। তো তারপরে বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসে, আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখে অনেক ব্লাড টেস্ট দেয়, আর অনেক কিছু টেস্ট করায়, কিন্তু কিছুই কিন্তু অস্বাভাবিক কিছু না, সবই নর্মাল। ওষুধ দেয়, অনেক মলম পলম সব কিছু দেয়। 1 সপ্তাহ সময় দিয়েছিল এগুলো করার জন্য আর কি। কিন্তু যত দিন যাচ্ছিল ওই ঘাগুলো, মানে যে ফোসকাগুলো, ওগুলো যেন কেমন একটা ঘায়ে পরিণত হচ্ছিল এবং দগদগে ঘা। আরও আমার সারাদিন মনে হতো যে আমার গায়ে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। না আমি খেতে পারতাম,
না আমি ঘুমাতে পারতাম, না আমি আমার গায়ের জামা কাপড় পরতে পারতাম। প্যান্টটা কোনো রকমে পরতাম, পরতে হয় বলে পরতাম আর কি, নাহলে আমি সারাদিন নিজের ঘর থেকে বেরোতাম না। আমি শুতেও পারতাম না, কারণ কি আমার পিঠে অবধি হয়েছিল, সেই জন্য আমি শুতেও পারতাম না, ঘুমাতে পারতাম না। আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে গেছিলো, সব। আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো ওই এক দেড় সপ্তাহে, যে সেটা বলবার নয়। এবার ওই এক সপ্তাহ পরে যখন এই জিনিসগুলো কমছে না, আমার শরীর অবস্থা আরও তলানিতে গিয়ে ঠেকছে, আমার বাবা আরও অনেক রকম ডাক্তার দেখায়, অনেক ভালো ভালো স্কিনের ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ কিচ্ছু হয় না। আমার ওই যে শরীরের যে ঘা, যে ফোসকাগুলো, ওগুলো দিন দিন আরও বাজে থেকে বাজেতম হয়ে যাচ্ছিলো আর কি। এরই মাঝে আমি যেটা লক্ষ্য করতাম সেটা হচ্ছে যে ওই যে দরজা নকিংয়ের শব্দটা, সেটা কিন্তু এখন আর হতো না। যেদিন থেকে বাবা বেরিয়েছিল রাতের বেলা, তারপর থেকে কিন্তু ওই দরজা নক করার শব্দটা আমি আর পেতাম না। এবার আমার তো শরীরের এরকম অবস্থায়, তার সঙ্গে কিন্তু মায়েরও শরীর খারাপ হতে শুরু করে। মা মাঝে মাঝেই অকারণে বমি করছে, না হয় তার মাথা ঘুরছে, বাবা সরে মানে নিজের ঘরেই চলতে 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 বা কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেল। এবার আমার শরীরে এরকম কন্ডিশন, আমি তো সারাদিন নিজের ঘরেই থাকতাম, বাবা যখন থাকতো না হলে নিজেকেই নিজে উঠতে হতো। মানে খুবই একটা বাজে ব্যাপার হয়ে গেছিলো আমাদের বাড়িতে ওই সময়। আর বাবার যেখানে একটা রেপুটেড নিজেকে রেসপেক্ট ছিল আর কি নিজের অফিসে, সেটা যেন দিন দিন কেমন একটা অদ্ভুত একটা অবস্থায় চলে যাচ্ছিল। তার যে চাকরি লাইফ, যে অফিসের যে নিজের একটা জায়গা, সেটা কিন্তু ধীরে ধীরে কেমন একটা তলানিতে গিয়ে ঠেকছিল, বাবা সেটা বুঝতে পারছিল। তো একদিনকে দিদা কী কারণে মাকে কল করেছে, মা ওসব দিদাকে বলতো না আর কি, মা দিদা চিন্তা করবে সেজন্য মা দিদাকে বলতো না। কিন্তু এই 1 মাস 1.5 মাস এসব হওয়ার সঙ্গে সঙ্গে মা একদিনকে দিদাকে সমস্ত ঘটনা বলে যে এরকম এরকম হচ্ছে। তখন দিদা শুনেই তার যে বোন তাকে সমস্ত ঘটনা বলে, এবং বোন এসে, মা দিদার যে বোন আর কি, মায়ের মাসি, বোন শুনে বলে যে এরকম করে তো হবে না, তো বাড়িতে যেতে হবে। তো তারা দুজন পরের দিনকেই আমার দিদা আর ছোট দিদা আর কি দুজন মিলে আসে, সকালে চলে এসেছিলো। এবং তারা দুজনে আমাকে দেখে, আমার দিদা তো একদম রীতিমতো কান্নায় ফেটে পড়েছিল যে এটা কী করে সম্ভব। এবার আমার সারা দিন মনে হতো যেন কেউ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালে যেমন চিরবির হতো, চিরবির হয় আর কি, ঠিক সেরকম। আর আমি ঘুমাতে পারতাম না, কিন্তু যখন ওই চোখ লেগে যেত তখনই কিন্তু ওই সে মহিলার যে মুখ, সেটা আমি দেখতে পারতাম, যে একটা মহিলা আমার সামনে আসছে এবং সেরকম করে আমার সামনে এসে দাঁড়িয়ে অমনি করে ফ্যাল ফ্যাল করে হাসছে। এই জিনিসটা আমি কিন্তু দেখতে পেতাম। তো ওই যে দিদা এসেছিলো, ছোটো দিদা, যখন আমাকে সব কিছু জিজ্ঞেস করে, আমি সমস্ত ঘটনা বলি। এই ব্যাপার আমি মায়ের যে রাতেরবেলা বাথরুম থেকে বেরোনোর যে ঘটনা, ওটাও আমি বলি। তারপরে আমার ছোট দিদা আমার বাবাকে একটা লিস্ট দেয় সামান্য কয়েকটা জিনিস এনে দেওয়ার জন্যে, এবং সন্ধেবেলায় আমার ছোট দিদা আমাদের যে ডাইনিং রুম, সেখানে তার পুজোর সেট আপ করে এবং পুজো শুরু করে। মানে পুজো বলতে কি, মানে সে যে ওই যে আত্মাটা রয়েছে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। এবার প্রায় 45 থেকে 1 ঘন্টা পরে, মানে 45-1 ঘন্টা কিন্তু ছোটো দিদা একদম পুরো চুপচাপ ছিল, এবং মাঝে মাঝে সে মাথা নাড়াচ্ছিল আর কি, মানে সে কথা বলছে। 1 ঘন্টা পরে সে নিজের চোখ খোলে, এবং তারপর সে যেটা বলে সেটা আমরা শোনার জন্যে আমি, আমার বাবা, মা কেউই প্রস্তুত ছিলাম না। সে বলছে যে কোয়ার্টারটা আমরা ছিলাম আর কি ওই সময়, সেখানে একটা ওই জুটের কর্মচারী থাকতো আর কি, উচ্চপদস্থ, বাবার মতনই উচ্চপদস্থ কর্মচারী থাকতো, এবং তার সাথে তার ওয়াইফ থাকতো, কোনো ছেলেমেয়ে ছিল না। এবং আমাদের মুখোমুখি যে বাড়িটা ছিল আর কি, সেখানে একটা লোক থাকতো, ও ওই কারখানাতেই কাজ করে, কিন্তু অতটা উচ্চপদস্থ নয় আর কি, সামান্য একজন কেরানি। তো যেহেতু ওই যে কর্মচারী, মানে যে লোকটা ছিল আর কি, লোকটা ছিল প্রত্যেক দিন ওর নাইট ডিউটি ছিল আর কি, রাতেবেলা যেত, সকালবেলা ফিরতো। এবার সেজন্য ওই মহিলা নিজের
শরীরের খিদে মেটানোর জন্যে ওই যে পুরুষ, সামনের বাড়ির যে পুরুষ, তার সাথে শারীরিক সম্বন্ধে লিপ্ত হতো প্রত্যেক দিন। একদিন কি হয়, ওই লোকটা তার শরীর খারাপ লাগার জন্যে সে বাড়িতে চলে আসে রাতেবেলা, এবং বাড়িতে আসার পরে সে দেখছে যে তার স্ত্রী এবং পাশে বাড়ির যে লোক, ওর সাথে কিন্তু ওই লোকটা ভালোই সম্পর্ক ছিল, কথাবার্তা বলতো আর কি। কিন্তু সেদিনকে দেখছে তারা দুজনে তার বেডরুমে একটা অন্তরঙ্গ অবস্থায় শুয়ে রয়েছে, ঘনিষ্ঠ অবস্থায়। তখন ওই লোকটা দুজনকে ডাকে এবং ওই লোকটার সাথে মারামারি শুরু হয়, এবং লোকটা তো কোনোভাবে যে জীবন বাঁচিয়ে পালিয়ে যায় সেখান থেকে। কিন্তু তারপরে কিন্তু ওই মহিলা তার স্ত্রীর সাথে ভীষণ মানে ঝামেলা অশান্তি হয়। তারপরে রাত যখন ওই 12:30-1টা বাজে, ঠিক সেই সময় ওই লোকটা তার মাথার যে রাগ সেটাকে সামলাতে না পেরে সেই মহিলাকে নিজের ঘর থেকে বার করে দেয়। বার করে দেওয়ার পরে তার পুরো শরীরে কেরোসিন ছিঁড়ে তার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। জ্বালানোর পরে কিন্তু সে দরজাটা বন্ধ করে দেয়। মানে সে ওই মহিলা ঘরের বাইরে দাঁড়িয়ে, যার গায়ে পুরো আগুন লেগে গেছে, এবং সে কোথাও দৌড়াতেও পারছে না। মানে তার শরীর এরকম জ্বলে গেছিলো যে সে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়েছিল এবং সমানে দরজা ধাক্কিয়ে যাচ্ছে, দরজা নক করছিল, এবং তার যে আর্তনাদ, তার যে চেল্লানোর শব্দে পুরো এলাকায় লোকজন জড়ো হয়ে গেছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। এবার প্রায় 30 থেকে 35 মিনিট পরে তার চিৎকার চেঁচামেচি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তারপরে পরের দিনকে যখন পুলিশ আসে, তার শরীর মানে পুরো বডি যে ছাই, সে ছাইটাই শুধুমাত্র দরজার সামনে পড়েছিল। আর ঘরে দরজা ভেঙে যখন ঘরে ঢোকা হয়, তখন দেখছে সেই যে লোক, সে কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর থেকেই ওই বাড়িতে কেউ আর থাকতে রাজি হয়নি। কিন্তু ওই 5-6 মাস পরে, যে 5-6 মাস যে ছিল আর কি, 5-6 মাসের জন্য তারাও সেখানে ছিল, কিন্তু তারা ওই একই কারণে, যেগুলো আমাদের সাথে হচ্ছে সেই কারণে তারা বাড়ি ছেড়ে চলে যায়, কোয়ার্টারটা ছেড়ে চলে যায় আর কি। এবার বিষয়টা হচ্ছে, আমরা যখন এখানে আসি তখন 1-1.5 সপ্তাহ কিন্তু কিছু হয়নি, কেননা ওই সময় একটা তান্ত্রিক এসছিল। একদম এই সমস্ত ঘটনা যে ঘটেছে আর কি, তারপরে পরে একটা তান্ত্রিক এসছিল, তিনি এই ঘরে পুজো দিয়েছিল, এবং তারপরে ওই যে মহিলা, তার যে আত্মাটাকে সে একটা কালচক্রে বেঁধে রেখেছিল। সে বলেছিল যে তুই দরজায় নক করছিস প্রত্যেক দিন, কিন্তু যদি তুই যেদিনকে যেই সময়টা মরেছিস আর কি, সেই সময় যদি কেউ দরজা খোলে তাহলেই তুই এই ঘরে ঢুকতে পারবি, না হলে না। তো সেই সময় ওই আমার বাবা যেদিনকে আর কি দরজা খুলে রাতেরবেলা কাজে গেছিলো, তার আগে অবধি কিন্তু দরজায় নক করেছিল, কিন্তু আমাদের ঘরে ঢুকতে পারিনি। কিন্তু সেদিনকে যেহেতু দরজায় ওই সময় 2-2:30টার সময় আর কি কাজে গেছিলো, ঠিক সেই সময় কিন্তু ওই মহিলার যে আত্মা, সে আমাদের ঘরে ঢুকে যায়। তারপর থেকে তার সমস্ত এই কীর্তিকলাপ শুরু হয় আমাদের বাড়ির ওপরে। তো ছোট দিদা এই ঘটনা বলার পরে সে থামে, এবং আবার সে চোখ বন্ধ করে, এবং আবার তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। তবে আবার 20 থেকে 25 মিনিট পরে সে আবার চোখ খোলার পরে বলে যে সে এখান থেকে যাবে না, কিন্তু সে বলেছে তোরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাস, তোরা এখান থেকে চলে যেতে পারিস। তারপরে সেখানে আর থাকা সম্ভব হয়নি আমাদের পক্ষে, এবং আমাকে নিয়ে একটা হনুমান মন্দিরে নিয়ে গেছিলো আর কি। সেখানে অনেক আমার নামে পুজো দেওয়া হয়, এবং তারপরে ধীরে 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 প্রায় 1-1.5 মাস আমার ওই শরীরের ঘা শুকোতে সময় লাগে, এবং মায়ের শরীর ঠিক হয়, বাবার শরীর ঠিক হয়ে যায়, বাবার যে কাজের অফিস যেখানে সে কাজ করে আর কি, সেই অবস্থাও ঠিক হয়ে যায়। এবং আমরা কিন্তু যেদিনকে ছোটো দিদা এই সমস্ত পুজো আর্চা তার সাথে কমিউনিকেট করেছিল আর কি, 2 দিনের মধ্যে আমরা সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম। তারপরে এসব পুজো আর্চা হয়, আমার শরীরও ঠিক হয়ে যায়। তারপরে আর কিছু হয়নি, যেখানে আমরা গেছিলাম তারপরে সেখানে কিছু হয়নি আর কি। তো এটাই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlogue00@gmail.com ইমেলে।
দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।